আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমাদের সামনে আমি হাজির হয়েছি আজকে যে টপিক নিয়ে, সেটা হচ্ছে ওবেলিয়া অ্যান্ড অরেলিয়া। ওবেলিয়া অ্যান্ড অরেলিয়া, এখানে দুইটা কোশ্চেন আমি আজকে পড়ানোর তোমাদের চেষ্টা করব। তো প্রথমেই আমি বরাবরের মতো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আবার মিট করার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। তারপরে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি, যারা আমাকে এই সুযোগ দিয়েছেন তোমাদের এই করোনা মহামারীর সময় কিছু ক্লাস করার আমাকে। তো আজকে আমরা যে টপিকটা আমরা পড়ব সেটা তোমাদের আমরা জানি যে নিডারিয়ান পর্বেত প্রাণীর সম্পর্কে আমরা সকলেই জানি, এবং নিডারিয়ান পর্বেত প্রাণীরা কিরকম, তারা তাদের দেহের মাঝে কি থাকে, সিলেন্টারন থাকে বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে, তাদের মধ্যে বহুরূপতা দেখা যায়, তাই না? আর কি আছে, তো এখানে তোমার গ্যাস্ট্রোজুইট, কনোজুইট, তারপরে ট্যাকটাইলোজুইট, এই ধরনের জুইটগুলি তাদের মধ্যে দেখা যায়। তাদের গ্যাস্ট্রোজুইটের মধ্যে কোষিকা থাকে এবং তারা বেশিরভাগ মানে সেডেন্টারি, তারা অর্থাৎ নিচে কোনো কিছুর সাথে পরিণত প্রাণীটা কি থাকে, আটকে থাকে। তো এখানে তোমাদের যেই কথাটা যে এই ওবেলি আমরা হাইড্রা পড়েছি ইন্টারমিডিয়েটে, হ্যাঁ আমরা হাইড্রা পড়েছি, তো হাইড্রার বৈশিষ্ট্য আমরা জানি। আর ওবেলিয়া এবং অরেলিয়া যে আজকে আমরা পড়বো, সেটা এই তিনটার মাঝে একটু পার্থক্যটা বা যে মূল যে ইয়াটা ডিফারেন্সটা, সেটা আমরা একটু ধরে নেই। যে ওবেলি হাইড্রাতে আমরা কি দেখেছি, হাইড্রাতে আমরা বললাম বহুরূপতার কথা। বহুরূপতা অর্থাৎ কোনো প্রাণী যখন তার বিভিন্ন তার জৈবিক কাজকর্মগুলো করতে, শারীরবৃত্ত কাজকর্মগুলি করার জন্য দেখা যায় যে তাদের দেহে বিভিন্ন ধরনের রূপ বা অঙ্গ তারা গঠন করে নেয়, সেই ধরনের বিষয়টাকে বলা হচ্ছে বহুরূপতা। তো এই পলিমরফিজম, বহুরূপতা, এটা তাদের শারীরবৃত্ত কাজকর্মকে খুব সহজ করে দেয়। দ্বিতীয়ত তোমাদের যে কথা, সেটা হচ্ছে যে এই যে বহুরূপ, সেই বহুরূপের দুইটা সাধারণ ফর্ম হচ্ছে, যেটা আমরা বলি যে দ্বিরূপী, ত্রিরূপী, বহুরূপী। এই সাধারণ ফর্ম যে পলিপ এবং মেডুসা। পলিপ আর মেডুসা, এই পলিপ এবং মেডুসা, পলিপ কোনটা, যেটা সেডেন্টারি লেগে থাকে কোনো কিছুর সাথে, পরিণত প্রাণীটা, সেটা হচ্ছে পলিপ। আর মেডুসা হচ্ছে প্রজননকারী জুইট। হ্যাঁ, তো এখানে আমরা যখন হাইড্রা পড়ছি তখন কিন্তু আমরা শুধু পলিপ দশায় দেখি, ওর মেডুসা দশা আছে, অবশ্যই আছে। কারণ হাইড্রাতে যখন আমরা দেখেছি যে শুক্রাশয় এবং ডিম্বাশয় একই হাইড্রা দেহের মধ্যে উপরে এবং নিচে ফর্ম করে, এবং সেখান থেকে মূলত কি হয়, স্পার্ম এবং ওভাম তৈরি হয়, এবং স্পার্মটা গিয়ে ফেটে গিয়ে আবার অন্য কোনো হাইড্রার ওভামে গিয়ে ঢুকে ওভামটাকে নিঃসরণ করে, ডিম্বাশয় ঢুকে ওভামটাকে নিঃসরণ করে। ওখানে আমরা কিন্তু আসলে ই দশাটা, যৌন দশাটা আমরা তেমন একটা দেখি না, যেটা পলিপের সাথে মানে মেডুসার কোনো আমরা ওখানে দেখি না। কিন্তু এখানে যে আমরা পড়ছি অনার্স লেভেলে এসে ওবেলিয়া এবং অরেলিয়া, সেই ওবেলিয়া এবং অরেলিয়া, এই ওবেলিয়াতে আমরা দুইটা দশাই খুব ভালো করে দেখতে পাই, পলিপ দশাও আবার মেডুসা দশাও। আর অরেলিয়াতে গিয়ে আমরা আবার ভিন্ন দেখছি, অরেলিয়াতে গিয়ে আমরা শুধু মেডুসা দশাটাই ভালো করে দেখছি, আসলে পলিপ দশা তেমন দেখা যায় না, খুবই সামান্য, সেটা আসলে চোখে পড়ার মতো না, খুব ক্ষণস্থায়ী। তো যাই হোক, আমি তাসনিমা বেগম, সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, আর জিওলজি ডিপার্টমেন্ট। অবশ্যই আজকে আমার 4 নম্বর লেকচার। তো এই লেকচারে দেখো,
এই 4 নম্বর লেকচার আজকে আমি ওভেল এবং অরিলিয়ার উপরে দিব সেটা বলেছি, এবং এর 3-4টা বৈশিষ্ট্য আমি বলে ফেলছি। গ্যাস্ট্রোজুইট বা গনোজুইট থাকে বা বহুপতা প্রদর্শন করে। এদের দেহের মাঝখানে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে। এদের খাদ্য গ্রহণকারী জুইটে কোশিকা থাকে। তারপরে এদের যে এরা সেডেন্টারি কলোনিবাসী, এবং এদের বাইরের দিকে যে আবরণ থাকে সেটাকে আমরা বলছি প্যারিসার। আর এটা মৃত কোষ দ্বারা তৈরি, এবং ভেতরের দিকে যা আবরণ থাকে সেটা হচ্ছে সিনোসার, সেটা সজীব কোষ দ্বারা তৈরি। এবং যদি আমরা ওভেলিয়ার গঠনে দেখি, ওভেলিয়াতে আমরা কি দেখি, আমরা আজকে মূলত পড়ব হচ্ছে ওভেলিয়ার ত্রিরূপী যে গঠন সেটা তোমাদের এসে গেছে। তো ওটা বাদ দিয়ে আমি ওভেলিয়ার জীবনচক্র সম্পর্কে আমরা পড়বো, যেখান থেকে তোমরা কিন্তু মেটাজেনেসিসও আনসার করতে পারবা, এবং উত্তরটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো হ্যাঁ পড়ানোর পরে। তো এখানে তোমাদের যেটা কথা যে এখানে ওভেলিয়ার গঠনে আমরা দেখি যে যেটা দিয়ে, যে অংশটা দিয়ে সে কোনো কিছুকে ধরে রাখে, পলিপ পলিপ বলি আমরা, সেই অংশটাকে বলা হচ্ছে হাইড্রোরাইজা। রাইজা মানে কি মূল। আর যেটা উপরের দিকে কাণ্ডের মতো উঠে যাচ্ছে সেটা হচ্ছে হাইড্রোকলাস। এই হাইড্রোকলাস থেকে দেখা যাচ্ছে গ্যাস্ট্রোজুইট, গনোজুইট, আর যেটা দিয়ে সে খায় সেখানে হাইড্রা অবশ্যই টেন্টাকেল অবশ্যই থাকে, কোষিকা, যেটা দিয়ে খাবারটাকে কি করে ধরে মুখের মধ্যে পুরে দেয়। তো আর গ্যাস্ট্রোজুইট যেটা, গনোজুইট যেটা, সেটা হচ্ছে তোমার মেডুসা তৈরি হয় সেখান থেকে, এবং সেটাকে বলা হচ্ছে ব্লাস্টোস্টাইল। এই ব্লাস্টোস্টাইলের মধ্যে তোমার গোনানজিয়াম থাকে, গোনানজিয়াম বলা হচ্ছে এটাকে। ব্লাস্টোস্টাইলের মধ্যে মেডুসা কুড়ি উৎপাদন হয়, এবং সেটার যে ব্লাস্টোস্টাইলের যে প্রান্ত খোলা, সেখান দিয়ে ছিদ্র গণপোর হয়ে মেডুসাটা বাইরে বেরিয়ে আসে। তারপরে কিছুদিন পরে আমরা দেখি যে সেটা মেল এবং ফিমেল মেডুসা হিসেবে তৈরি হয়। এবং একটা মজার বিষয় হচ্ছে ওদের জীবনচক্রে যে আমরা জানি যে স্পার্ম এবং ওভাম, প্রাণী যখন অ্যাডাল্ট হয় তখন স্পার্ম ওভামের কোষগুলি পূর্ণাঙ্গ হয়ে সেখান থেকে শুক্রাশয় ডিম্বাশয়ের কোষগুলি পূর্ণাঙ্গ হয়ে সেখান থেকে স্পার্ম ওভাম তৈরি হয়। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে ও যখন পলিপ দশায়, অর্থাৎ ওভেলিয়া যখন তার পলিপ দশায় আটকে থাকে মেডুসা হিসেবে, মেডুসা কুড়ি হিসেবে, তখনই কিন্তু ওর স্পার্ম এবং ওভাম উৎপাদন হয়ে সেই মেডুসার কোনটা মেল হবে কোনটা ফিমেল মেডুসা হবে সেখানে জমা হয়ে যায়। যে গণপোর দিয়ে বাইরে বের হয়ে আসার পরে সমুদ্রের পানিতে যে হয় স্পার্ম ওভাম পরিণত, তা কিন্তু না, সে একদম তৈরি হয়ে ওখান থেকে চলে আসে। তো এখানে তোমাদের মেডুসার গঠনটা কেমন? মেডুসা হচ্ছে তোমার খোলা ছাতার মতো, আমরা ছাতা খুলি না সেরকম খোলা ছাতার মতো, বাইরের দিকে এক্স আমব্রেলার তল, আর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে সাব আমব্রেলার তল। এর দিকে চারদিকে চারটা কি থাকে, রেডিয়াল ক্যানাল থাকে, চারটা এসে মিলিত হয়ে এখান থেকে মুখটা বের হয়। আর যেটা ঘুরনো, পুরো ছাতার মধ্যে যেটা ঘুরানো থাকে নালী, সেটা হচ্ছে ওর বৃত্তাকার নালী। মোটামুটি গঠনটা আমরা করেছি। তো এখানে এসে আমরা যে জীবনচক্র করবো, জীবনচক্রে চলে আসি। তোমাদেরকে আগেই বলেছি আমি ইংলিশে লেকচার তৈরি করেছি, কিন্তু বাংলায় বলছি, কারণ প্রত্যন্ত এলাকার অনেক কলেজ আছে যারা বাংলাতে লিখে অভ্যস্ত। তারপরেও তোমাদের সুবিধার জন্যই, তোমাদের কোশ্চেনের উত্তরটাকে একটু আপ করার জন্য, ভালো করার জন্য আমি কিন্তু ইংলিশ টার্ম এখানে ব্যবহার করেছি, এবং এটা করলে তোমরা অবশ্যই লাভবান হবা। আর ইংলিশ কিন্তু বাংলার চেয়ে অনেক বেশি সহজ। তোমরা 2-4 কলম লিখলে আসলে অসুবিধা হওয়ার কথা না। যদি নাই পারো একান্ত, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে টার্ম গুলি আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, সে টার্ম, জিওলজিক্যাল টার্ম, সেটা তোমরা ইংলিশে আনসার করো। এখানে তোমাদের ওভেলিয়া রেফার্স টু দ্য সেডেন্টারি, অর্থাৎ সেডেন্টারি বলতে আমি বলেছি যে স্থান, ওভেলিয়া স্থান কোনো কিছুর সাথে লেগে থাকে, এবং ওভেলিয়া কিন্তু সমুদ্রের পানিতে বসবাস করে। নিডারিয়া পর্বের বেশিরভাগ, নিডারিয়া পর্বে সবই তোমার সমুদ্রের পানিতে থাকে। তো সেখানে সে কোথায় থাকে, অ্যাটাচ হয়ে থাকে, কোথায় থাকে বলা হয়েছে সি উইডস, অর্থাৎ সমুদ্রের যে আগাছা থাকে সেখানে, রক পর্বতে থাকতে পারে, উডেন পাইলস কোনো কাঠের গুঁড়ির সাথে থাকতে পারে, মোলাস্কার কোনো শেলের সাথে থাকতে পারে। তো 80 মিটারস ইন ডেপথ। তো এরা যেখানে থাকে সেখানে যে 80 মিটার গভীরতায় এদেরকে আমরা দেখতে পাই, এবং এদের ক্লাসের নাম, ওভেলিয়ার ক্লাসের নাম হচ্ছে হাইড্রোজোয়া, আর ফাইলাম তো আমরা জানি নিডারিয়া।
তো ওবেলিয়া begins as a small immobile animals which comprise of stacks and tentacles. বলা হয়েছে যে ওবেলিয়া যে ছোট এবং সে তার গঠনটা আমরা পড়ে আসছি, সে কি করে যে ইমোবাইল অ্যানিমেল, মানে মোবাইল মানে কি যাতায়াত যারা করতে পারে, ইমোবাইল মানে কি স্থানু, অর্থাৎ এক জায়গায় বসে থাকে। তো এখানে তোমাদের স্ট্যাকেলটা যে থাকবে অর্থাৎ কাণ্ডটা যে থাকবে, আমরা বলেছি হাইড্রোরাইজার, হাইড্রোকলাস, এই হাইড্রোকলাস আর কি থাকবে, টেন্টাকেল থাকবে। তো এখানে তোমার এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হাইড্রয়েড পলিপ, যেহেতু হাইড্রার মতো দেখতে এই জন্য নাম হয়েছে হাইড্রয়েড পলিপ। ওবেলিয়া কে আরেকটা নামে ডাকা হয় সি ফার, FUR, ফার, ফার মানে লোম, যেটা আমরা ফার শব্দটা আমরা ব্যবহার করি গরুর লোমের ক্ষেত্রে, ফার। তো এই ফার সমুদ্রের লোম বলা হচ্ছে, দেখতে কিছুটা সেই রকম লোমের মতো। তো এখানে তোমার ওর যে প্রজনন, সে প্রজনন থেকে আমি মূলত লাইফ সাইকেল পড়ানো শুরু করব, এবং এখানে দুইটা জেনারেশন এদেরকে একটার পর একটা আসতে দেখা যায়। একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। আমরা বলছি যৌন এবং অযৌন জনন। তো যৌন এবং অযৌন জনন আমরা একটু আগে বলেছি যে অল্টারনেশন অফ জেনারেশন এন্ড মেটাজেনেসিস। তো এই দুইটা আমরা পরবর্তীতে আমরা ভালোভাবে পড়বো। আমরা সামনে এগিয়ে যাই, আগে আমরা পড়ে নেই যে ওবেলিয়ার লাইফ সাইকেলে কি কি আছে। ওবেলিয়ার লাইফ সাইকেলে বলেছি যে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল দুই ধরনের জনন এখানে দেখা যাচ্ছে। তো অ্যাসেক্সুয়াল যেটা সেটাতে আমরা দেখি যে গ্যাস্ট্রোজুইট, তারপরে গনোজুইট, এগুলা দেখতে পাই। তো গনোজুইটটা তৈরি হয়ে যখন মেডুসা আকারে বের হয়ে আসে গণপোর দিয়ে, ওটা আসলে গনোজুইট বলা হচ্ছে। কিন্তু গ্যাস্ট্রোজুইট এবং গনোজুইট, গ্যাস্ট্রোজুইট হচ্ছে তোমার পলিপ দশা, গনোজুইট হচ্ছে প্রজননকারী দশা, যেটা মেডুসা। কিন্তু এর মাঝে আমরা খেয়াল করি, এর মাঝে যে ব্লাস্টোস্টাইল থেকে, ব্লাস্টোস্টাইল থেকেই তোমার কি হয়, কি তৈরি হয়, ব্লাস্টোস্টাইল থেকেই তোমার মেডুসা তৈরি হয়। তাহলে মেডুসা অবশ্যই ট্রয়েজেন। পলিপ যেহেতু ট্রয়েজেন, এনএন মেডুসা থেকে আমরা আসি। মেডুসার যখন স্পার্ম ওভাম উৎপাদন করছে, আমরা জানি এটা কি এনএন মিলে কি হয়, ট্রয়েজেন। এইখান থেকে যেহেতু পলিপ দশাটা তৈরি হচ্ছে, তো ওটা ওই গাছের মতো ওবেলিয়াটা, এটা কি ট্রয়েজেন, পলিপ দশাটা হচ্ছে ট্রয়েজেন। ট্রয়েজেন থেকে আবার বাডিং এর মাধ্যমে মেডুসা কুড়ি তৈরি হচ্ছে, তাহলে মেডুসাটাও কিন্তু ট্রয়েজেন। তো মেডুসার মধ্যে যখন শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের কোষ বিভাজন হয়ে আমরা স্পার্মাটোজেনেসিস, ওভোজেনেসিস করেছি, তাই না? স্পার্ম তৈরির প্রক্রিয়া, ওভাম তৈরির প্রক্রিয়া। তো ওই প্রক্রিয়ায় যখন স্পার্ম এবং ওভাম তৈরি হচ্ছে, তখন কিন্তু স্পার্ম এবং ওভাম হয়ে যাচ্ছে এন। তো এখানে আমরা দুইটা যে যৌনকে প্রতিনিধিত্ব করতে দেখি, যে অযৌন এবং যৌন দুইটাই কিন্তু ট্রয়েজেন, দুইটাই কিন্তু ট্রয়েজেন। তো এখানে তোমার সিনোসার্ক, প্যারিসার্কের কথা আমরা বলেছি, গনোজুইডের কথা বলেছি। দেখো, ফার্দারমোর দিস মেল মেডুসা ভেলাম, ভেলামটা কি, ভেলামটা হচ্ছে এই যে ওর যে ছাতাটা যে নিচে যে ঝুলে থাকে, নিচে ঝোলায় যে খোলা অংশটা হচ্ছে ওর ভেলাম। এই ভেলাম হ্যাভ গোনাড, এ মাউথ, টেন্টাকেল, কি কি আছে এখানে। মেল যে মেডুসা আমরা দেখতে পাবো, সেখানে গোনাড থাকবে, মাউথ থাকবে, টেন্টাকেল থাকবে, ভেলাম থাকবে। তো এই ভেলামের মধ্যে এগুলো থাকে। এবং the physical appearance of the male and female medusa velum is probably indistinguishable, মানে এটা পার্থক্য মোটামুটি করা যায় না, সেটা বলেছে। এবং এখানে যদি আমরা ফিগারটা দেখি, পলি ওবেলিয়া পলি, পলি ওবেলিয়ার পলি, এখানে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার এই যে টেন্টাকেলটা বের হয়ে আসছে, এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে যে মুখটা থাকে সেটাকে হাইপোস্টোম বলা হচ্ছে, এবং টেন্টাকেল আমরা দেখাইলাম। এবং এখানে ভিতরের দিকে হাইপোস্টোম মানে স্টোমা মানে ছিদ্র, হাইপো মানে কি উঁচু, উঁচুতে ছিদ্রটা থাকে। হাইড্রান্থ বলা হচ্ছে এটাকে, পুরোটাকে বলছে হাইড্রান্থ। এখানে এনুলাস থাকে, আর যদি প্লুরাল বলি এনুলি হবে। তারপরে এখানে তোমার সিনোসার্কাল এনুলি। এখানে যে বাইরের দিকে যে আবরণ, সেটা হচ্ছে যে শক্ত মৃত কোষ দিয়ে তৈরি, সেটাকে বলা হচ্ছে প্যারিসার্ক, আর ভেতরের দিকের আবরণকে বলা হচ্ছে সিনোসার্ক। এখানে আবার এটা পুরোপুরি এই পলিপ দশাটা বা হাইড্রয়েড দশাটা পুরোপুরি তৈরি হয়নি, সেটা কিছুটা গুটানো আছে এই
কোষিকা তৈরি হয়ে আবার সেও বাইরে যাবে, সেও খাবার দাবার গ্রহণ করে এখানে নিয়ে এসে ওর যে ভেতরে যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, শুধু এটার মধ্যে না পুরোটা মধ্যেই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি নল বরাবর আমরা দেখতে পাই। এবং এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে এই যে হাইড্রান্থের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে যে খাবারটা পরিপাক হয় সেটা আস্তে আস্তে এই পুরো নল দিয়েই সারা দেহে পৌঁছায়। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্লাস্টোস্টাইল। এই যে ব্লাস্টোস্টাইল, এই ব্লাস্টোস্টাইলের মধ্যে আমরা ভেতরের দিকে দেখো ভুট্টার দানা যেরকম থাকে, ভুট্টার মধ্যে কাণ্ডের মধ্যে দানা থাকে, সেরকম ছোট ছোট বার বা কুড়ি আকারে ছোট ছোট ভুট্টার দানার মতো, যেটা আমরা পুড়ে খাই, হ্যাঁ সেই ভুট্টার দানার মতো দানা হয়ে থাকে। এটাই পরবর্তীতে এটা আবার একটা ছোট একটা দিয়ে ভুট্টা যেরকম ছোট একটা খাটো একটা বৃন্ত দিয়ে যুক্ত থাকে, ভুট্টা মেডুসা বার্ডুলিও বৃন্ত দিয়ে এখানে যুক্ত থাকে। এবং যখন সে অ্যাডাল্ট হয়ে গেল তখন সেই যে গণপোর দিয়ে বাইরে বেরিয়ে আসলো। তাহলে এখানে কি কি থাকে, মেডুসা বার থাকে, এর বাইরের দিকের আবরণ থাকে, গণথিকা থাকে। আর যখন এটাকে আমরা বলবো থিকা মানে কি আবরণ, আর এই বাইরের দিকের এই যে পলিপের বাইরের দিকের আবরণ হচ্ছে হাইড্রোথিকা, আর এটার এই যে ব্লাস্টোস্টাইলের বাইরের দিকের আবরণ হচ্ছে গণথিকা। গণথিকা, তারপরে তোমার মেডুসা বার, ব্লাস্টোস্টাইল, এগুলাকে একসাথে বলা হচ্ছে গণাঙ্গিয়া। ওকে, তো এখানে মেডুসাটা আমরা যখন চলে আসি, মেডুসা দেখো এই যে চারদিকে যে বৃত্তাকার নালী, সেই বৃত্তাকার নালীটা দেখো সার্কুলার ক্যানাল, আর 1 2 3 4 চারটা হচ্ছে রেডিয়াল ক্যানাল। এটা এসে একত্রিত হয়ে এখানে পাকস্থলীর মতো একটা বড় থলির মতো গঠন করে, এবং সেটা সামনের দিকে এসে দেখা যায় যে এটা গলার মতো হয়ে গালেট হয়ে এটা সামনের দিকে এসে কি করে, মুখছিদ্রের মাধ্যমে চতুষ্কোণাকার, চারকোণাকার মুখছিদ্রের মাধ্যমে, যেটা আমরা বলি চতুর্ভুজ, সেটা বাইরে ওপেন হয়, ওটা হচ্ছে মুখছিদ্র। তো এই যে গলার মতো যে ঝুলানো অংশটা, গলার মতো, এটাকে বলছে মেনোব্রিয়াম। তো এখানে দেখো এর বাইরের দিকে সার্কুলার ক্যানালের বাইরের দিকেও আরো একটা আবরণ, মানে কিছুটা ঝুলে থাকে, যেভাবে আমরা টেবিল চাদর বিছাই অথবা টেবিলে ক্লথ বিছাই, উপরে কোনো কাপড় বিছাই, সেটা কিছু ঝুলে থাকে, এরকম ঝুলে থাকে, সেই ঝোলা অংশটাকে বলা হচ্ছে ভ্যালাম। এই ভ্যালামে আমরা দেখতে পাবো যে অন্তত পক্ষে এই যে চার ভাগের মধ্যে এক ভাগ যদি আমি করি, তাহলে এখানে কি আছে, দুইটা তোমার দুইটা টেন্টাকেল অর্থাৎ কোষিকার গোড়ায় দুটো করে ওর সংবেদী কোষ থাকে, স্ট্যাটোসিস্ট, দুটো করে সংবেদী কোষ থাকে, তাহলে মোট 8টা থাকে। তো এখানে তোমার মোটামুটি আমাদের ইয়ের জন্য আমরা পড়ে ফেলছি, এখানে আসি আমরা। এবার আমরা বলতে পারবো যে এর যে মেডুসা বার্ড তৈরি হলো, এই মেডুসা বার্ড তোমার এটা হচ্ছে পলিপ, মেডুসা বার্ডটা এসে দেখো যেটাতে স্পার্ম জমা হয়েছে সেটা মেল, যেটাতে ওভাম জমা হয়েছে সেটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল, দেখো এটা মেল। এখন যখন স্পার্ম এবং ওভাম কি করবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তখন স্পার্ম এবং ওভাম উভয়ই এই বাইরে বেরিয়ে আসবে, এবং সমুদ্রের পানিতে এটা কি হবে, মিলন ঘটবে, যখন সেটা জাইগোট তৈরি হবে। তো এখানে আমরা লক্ষ্য করি এটা হচ্ছে পলিপ দশাটা হচ্ছে টয়েজেন, এখান থেকে বাডিং প্রক্রিয়া মেডুসা তৈরি হলো, এটাও টয়েজেন, এটাও টয়েজেন। যখন আমরা এটাকে স্পার্ম এবং ওভাম হিসেবে দেখছি সেটা হচ্ছে এন। যখন আবার মিলিত হচ্ছে, বাইরে বেরিয়ে আসা কিছুক্ষণের মধ্যে মিলিত হয়ে যায়, খুব সময় কিন্তু এরা নেয় না। আর এখানে তোমার জাইগোট আছে, তো জাইগোট আবার ভাগ শুরু হলো, জাইগোটের মধ্যে যে বিভাজন হয়, আমরা ইন্ট্রোডাকশনটা জুলজিতে পড়েছি, হলোপ্লাস্টিক, ন্যারোপ্লাস্টিক, সম অসম এগুলি পড়েছি। তো এখানে হলোপ্লাস্টিক ক্লিভেজ হয়, এবং ক্লিভেজ আমরা জানি যে জাইগোট ভেঙে যে অনেকগুলা কোষ হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লিভেজ, এবং পরবর্তীতে কোষগুলো থেকেই বিভিন্ন প্রাণীতে বিভিন্ন অঙ্গ গঠিত হয়। তো এখানে তোমার জাইগোটে হলোপ্লাস্টিক ক্লিভেজ সম্পন্ন হয়, এবং সেটা অনেকগুলা কি হয়, সেটা অনেকগুলা কোষ তৈরি হতে থাকে, এবং কোষ তৈরি হওয়ার পরে সেটা দেখাচ্ছে যে সেটা মরুলা দশায় পরিণত হয়, মরুলা থেকে প্লানুলা হয়। তো স্তরগুলো আমরা পড়ে নিই, প্লানুলা থেকে পলিপ হয়, তারপরে ব্রাঞ্চ হয়, সেটা পরবর্তীতে আমরা আবার দেখতে পাই যে সেটা আমরা কি দেখতে পাই, পরবর্তীতে আমরা সেটা দেখতে পাচ্ছি যে আবার গাছের মতো পলিপ হয়ে যাচ্ছে। তো এখানে যেটা হয় সেটা আমরা একটু পড়ে আসি, যে এই যে জাইগোটের যে ক্লিভেজ হয়, জাইগোটের যে ক্লিভেজ হয়, সেখানে ওর যে
মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা হচ্ছে। এই গ্যাস্ট্রুলা পর্যায়টাকে বলা হচ্ছে স্টেরিও গ্যাস্ট্রুলা। এই টার্মটা তোমাদের একটু জানা দরকার, স্টেরিও গ্যাস্ট্রুলা। তো এখানে কি হয় প্রথমে যে ওর যে মানে মরুলা মানে একদম আতার মতো, ডালিমের মতো কোষ দিয়ে ভরে যায়। তার পরবর্তীতে কোষগুলা ঠেলে ঠেলে মাঝখানে একটা গহ্বর তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। আর ব্লাস্টোসিল যখন তৈরি হয়ে গেল তখন ওটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। তো এই ব্লাস্টুলায় তোমার যে কোষগুলি থাকে, এই ব্লাস্টোমিয়ার গুলা কিছু ছিঁড়ে মাঝখানে ব্লাস্টোসিলে চলে আসবে, প্রথমে তাই হয়। ব্লাস্টোসিলে চলে আসে। ব্লাস্টোসিলে আসার পরে সেটা পরবর্তীতে এটা মানে এটাকে বলা হয় ডিলামিনেশন, মানে ছিঁড়ে ছিঁড়ে আসা। পরবর্তীতে ব্লাস্টুলার যে ভেজিটাল পোর থাকে, আমরা জানি যে যে কোনো ইয়েরই জাইগোট হোক, মরুলা হোক, ব্লাস্টুলা হোক, ডিম হোক, অ্যানিমেল পোল এবং ভেজিটাল পোল নামক দুইটা পোল থাকে, তো মানে মেরু থাকে। এই ভেজিটাল পোল থেকে কিছু কোষ কি করে নিজেদের মধ্যে অন্তঃচলন ঘটায়, মানে একজন আরেকজনের জায়গায় চলে যায়। প্রক্রিয়ায় ব্লাস্টো সিলের মধ্যে প্রবেশ করে। তখন এই যে তোমার অন্তঃচলন প্রক্রিয়াটা ঘটায়, তখন যে গ্যাস্ট্রুলাটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে স্টেরিও গ্যাস্ট্রুলা। স্টেরিও গ্যাস্ট্রুলা, এই স্টেরিও গ্যাস্ট্রুলা আমরা দেখতে পাই আমরা জানি যে এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে। আছে আসলে এটাকে বলা হচ্ছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, যদি আমরা বলি ভালো করে এরকম। আর তারপরে যেটা হয় যে এটা এসে কিছুটা লম্বা হয়ে যায়, গ্যাস্ট্রুলাটা এসে লম্বা হয়ে এই সামনের প্রান্তটা ভোঁতা, পেছনের প্রান্তটা কিছুটা সরু। এটা কি করে, এটা বাইরের দিকে আবার তৈরি হয়ে যায়, কোষিকা তৈরি হয়ে যায়, সে সাঁতার কাটে, কিন্তু খাদ্য গ্রহণ করে না, সাঁতার কেটে কেটে এসে সে এই ভোঁতা প্রান্ত দিয়ে এক জায়গায় বসে থাকে, কোন একটা জায়গায় আমরা বলেছি সেখানে কাঠের কোনো অংশ হতে পারে, আগাছা হতে পারে, যে কোনো কিছু, পাথর হতে পারে, বসে যায়। বসে যাওয়ার পরে তখন তার বাইরের দিকে যে টেন্টাকেল গুলি, মানে সিলিয়া গুলি থাকে, সরি, প্লানুলা লার্ভার সিলিয়া গুলি আস্তে আস্তে ঝরে পড়ে যায় এবং তখন সে উপরের দিকে অনুদৈর্ঘ্যে বাড়া শুরু করে। বাড়তে বাড়তে দেখা যাচ্ছে এই যে ছোট হাইড্রার মতো ওকে দেখাচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে হাইড্রোলা স্টেজ। হাইড্রোলা দেখাচ্ছে এবং কোষিকা তৈরি হচ্ছে, এনুলাস তৈরি হচ্ছে। তো পরবর্তীতে আমরা এটাকে যে প্রথমটা তৈরি হলে সেটা একদম মাথায় চলে যায়, আর যেগুলো পরে তৈরি হচ্ছে সেগুলো পিছনের দিকে থাকে। তো পরবর্তীতে আবার তোমার দুই কক্ষের মাঝে তোমার ব্লাস্টোস্টাইল তৈরি হয় এবং মেডুসা কুরি আমরা আবার এইটার মোটামুটি জীবনচক্র আবার সম্পন্ন হতে দেখি। তো এখানে আমরা যৌনক্রমটা পড়বো, আমরা মোটামুটি এটা পড়ে আসছি। এখন এই যে যৌনক্রম আমরা বললাম যে মেটাজেনেসিস, যৌনক্রমটা কি? যৌনক্রমটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ঘটে যে যৌন এবং অযৌন দশাটা হচ্ছে টয়েজেন এবং যৌন দশা হচ্ছে এন। এই দুইটা দশার পর্যায়ক্রমিক আবর্তন হয়ে কোন জীবের জীবনচক্র যখন সম্পন্ন হয়, বা দুইটা দশা অবশ্যই দরকার, যেটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, অযৌন এবং যৌন। তো সেই দশাটা যদি মানে দুইটা দশার পর্যায়ক্রমিক আবর্তনের ফলেই জীবনচক্র সম্পন্ন হতে পারে, তখন সেটাকে আমরা বলছি অল্টারনেশন অফ জেনারেশন, অর্থাৎ একটার পর একটা অল্টারনেশন হইতে হবে। কিন্তু এখানে কিন্তু আমরা অল্টারনেশন অফ জেনারেশন বলছি না। তাহলে মেটাজেনেসিস কাকে বলছে? তাহলে তোমাদের একটু আগে বলেছি আমি যে লাইফ সাইকেল পরেই কিন্তু তোমরা মেটাজেনেসিস উত্তর করতে পারো। কিভাবে করবা? যে মেটাজেনেসিস যদি আসে যে ওবেলিয়ার মেটাজেনেসিস ব্যাখ্যা করো, বা ওবেলিয়ার জীবনচক্রে মেটাজেনেসিস দেখা যায়, ব্যাখ্যা করো, তখন তোমরা কি করে করবা? মেটাজেনেসিস কি? মেটাজেনেসিস হচ্ছে তোমার যে কোন একটা জীবের বা প্রাণীর মধ্যে হ্যাপ্লয়েড, যৌন এবং অযৌন দশা পর্যায়ক্রমিক আবর্তন হবে, এবং দুইটাই কিন্তু কি ডিপ্লয়েড, দুইটা পর্যায়ে ডিপ্লয়েড, তখন সেটা হচ্ছে তোমার মেটাজেনেসিস। তাহলে পার্থক্য বুঝতে পারছো? দুইটাই ডিপ্লয়েড। আর আমরা যৌনক্রমে বলেছিলাম যে যেটা অযৌন সেটা হচ্ছে ডিপ্লয়েড, আর যেটা যৌন সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। কিন্তু এখানে তোমাদের কোশ্চেন হতে পারে, তো আমরা তো ওভিলিয়ার জীবনচক্রে স্পার্ম ওভাম দেখছি, তো সেটা তো এনএন, সেটা কেন হবে না? স্পার্ম ওভাম তো ওর না, প্রতিনিধিত্বকারী না। স্পার্ম ওভাম ওর যৌন দশার প্রতিনিধিত্বকারী না, প্রতিনিধিত্বকারী হচ্ছে মেডুসা। সে কেমন? সে হচ্ছে টয়েজেন। তো প্রতিনিধিত্বকারী যে, তাকেই আমাকে ধরতে হবে। ওকে, কিছু সময়ের জন্য স্পার্ম ওভাম বাইরে এসে মিলিত হয়ে আবার টয়েজেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তোমরা প্রথমে মেটাজেনেসিসের সংজ্ঞা দিবা, তারপর দেওয়ার পরে সেটা কি করবা, সেটা জীবনচক্রটা পুরোপুরি আলোচনা করবা, ফিগার দিবা, দেওয়ার পরে তারপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এসে যে ওভিলের জীবনচক্রে মেটাজেনেসিস দেখা যায় বলে তোমরা এই যে প্রতিনিধিত্বকারী, এখানে পলিপ দশা,
যে দেখি আমরা সে পলিপ দশাটা অবশ্যই ট্রয়েজেন, কিন্তু এটা হচ্ছে তোমার যৌন দশা। আর মেডুসয়েড হচ্ছে তোমার বা মেডুসা হচ্ছে তোমার কি যৌন দশা। এখানে কিন্তু যৌন দ্বিরূপতা দেখা যাচ্ছে, অর্থাৎ মেল এবং ফিমেল সদস্য কিন্তু আলাদা। যৌন দ্বিরূপতা দেখা যাচ্ছে। তো এখানে তোমার এই যৌন মেডুসয়েড দশাটা কিন্তু ট্রয়েজেন। তাহলে দুইটাই কি দেখতে পাচ্ছি আমরা, যারা প্রতিনিধিত্ব করছে যে অযৌন এবং যৌন দশা তারা উভয়ই ট্রয়েজেন। তো এখানে ওভেলিয়ার জীবনচক্রে যৌনক্রম দেখা যায় না, এটা যেটা দেখা যায় সেটা অবশ্যই মেটাজেনেসিস। একটু একটু নিচের দিকে হেডিং করে লিখে দিতে হবে, তাহলে তোমাদের আনসারটা সুন্দর হবে। তো এখানে তোমাদের যেটা আছে যে অরেলিয়ার জীবনচক্র, এটা একটু তোমাদের মানে কষ্ট লাগবে, কারণ ওভেলিয়ার জীবনচক্র যত সহজ, অরেলিয়া আসলে ততটা সহজ না। এবং অরেলিয়ার মধ্যে প্রথমে আমি বলে দিই যৌন দ্বিরূপতা নাই, ওখানে আমরা মেডুসাতে মেল এবং ফিমেল আলাদা সদস্য দেখেছি, কিন্তু অরেলিয়ার জীবনচক্রে সেটা নাই। অরেলিয়ার জীবনচক্রের এক ধরনেরই দেখা যায়। তো আমরা একটু পড়ি, অর্থাৎ মেডুসা এক ধরনের, সেখানে স্পার্ম বা উভয়ই এখানে উৎপাদন হচ্ছে। ওদের ওভেলিয়াতে আমরা কি দেখেছি, ওভেলিয়াতে দেখেছি যে কিছুটা ইয়া টাইপের গোল গোল ইয়া টাইপের যে রেডিয়াল নালীর উপরে মুখচিত্রে চারদিক ঘিরে চারটা রেডিয়াল নালীর মাঝামাঝি গোনার দেখেছি ওভেলিয়াতে, কিন্তু অরেলিয়াতে আমরা কি দেখছি দেখো। আমি কিন্তু তুলনামূলক পড়াচ্ছি এই কারণে যাতে তোমাদের ধরে রাখতে বুঝতে সুবিধা হয়। এখানে তোমাদের যেটা কথা যে এদের যে গোনার, সেই গোনারটা কেমন বলা হয়েছে যে ঘোড়ার যে থাকে, পা থাকে, খুব থাকে, সেই খুরের মতো গোনার থাকে। এবং গোনার বলতে টেস্টিস এবং ওভেরি দুইটাই। তো স্পার্মাটোজোয়া অর ওভা আর শেড ইন স্টমাক, স্টমাকের দিকে থাকে, যে the spermatozoa come to the exterior with water current। বলা হয়েছে যে স্পার্মটা ওয়াটার কারেন্ট অর্থাৎ সমুদ্রের পানির স্রোতে বাইরে চলে আসে and enter the stomach of a female individual with water current। তাহলে একটা মেডুসা থেকে স্পার্মগুলি পরিণত একটা মেডুসা থেকে বাইরে বের হয়ে এসে আরো একটা মেডুসার যে ওভাম আছে সে ওই ভেতরে ঢুকে গিয়ে স্টমাকে ঢুকে যায়, ঢুকে গিয়ে সেইখানে সে কি করে, ওভামটাকে নিষিক্ত করে। তাহলে ওভেলিয়া আমরা যেটা দেখেছি যে স্পার্ম এবং ওভাম এসে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, বহির্নিষেক ঘটে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে অন্তর্নিষেক ঘটছে অরেলিয়াতে। হ্যাঁ, ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। তো এখানে তোমার ডেভেলপমেন্ট লাইফ হিস্ট্রি বা লাইফ সাইকেল অফ অরেলিয়া দেখো। দ্য জাইগোটটা বলা হয়েছে যে কেমন, এখানে অসম হলোপ্লাস্টিক ক্লিভেজ জাইগোটে দেখা যায়, এবং এই অসম হলোপ্লাস্টিক ক্লিভেজ হয়ে যেটা তৈরি হয় সেটা আমরা বলি মরুলা। মরুলার পরে কি হয়, গ্যাস্ট্রুলা হয়। মরুলার পরে কি হয়, গ্যাস্ট্রুলা হয়। তো এখানে তোমাদের যেটা হয় যে by invagination of the blastula and oval two-layered ciliated planula। বলা হয়েছে যে ব্লাস্টুলার পরে যেটা হবে সেটা হচ্ছে দুইটা লেয়ার যুক্ত প্লানুলা তৈরি হয়। কারণ প্লানুলা কোথা থেকে হয়, আমরা জানি যে গ্যাস্ট্রুলা থেকে হয়। তো গ্যাস্ট্রুলা থেকে হয়, এখানে কি কি থাকতে পারে, ব্লাস্টোপোর ইন অফ হুইচ ইজ নট ক্লোজড। এখানে ব্লাস্টোপোরটা যে তৈরি হয়েছিল ব্লাস্টুলা পর্যায়ে সেটা কিন্তু প্লানুলাতে গিয়ে ক্লোজ হয়নি, সে কথাটা বলছে। এবং এই এই প্লানুলা দশাটা কি করে, দেখো 4-5 দিন দেখো আফটার এ ব্রিফ পিরিয়ড অফ ফ্রি লাইফ, প্লানুলা দশা ওই সিলিয়ার ওভেলিয়ার মতো সিলিয়া তৈরি হয় এবং এটা দিয়ে সে সাঁতার কাটতে থাকে। দ্য লার্ভা সেটেলস ডাউন বাই দ্য এন্ড অপোজিট টু দ্য ব্লাস্টোপোর। বলছে ব্লাস্টোপোরের অপোজিটে গিয়ে লার্ভাটা কি করে, অনেকটা সময় ফ্রি লাইফ কাটিয়ে, মানে সাঁতার কেটে 4-5 দিন হতে পারে স্বাধীনভাবে সাঁতার কেটে, তারপরে সে আস্তে কোনো কিছুর সাথে বসে থাকে, এবং সেটা অবশ্যই ব্লাস্টোপোরের বিপরীত দিকে সে অ্যাটাচ হয় কোনো কিছুর সাথে। তো সেখান থেকে আস্তে আস্তে তোমার কোষ বিভাজিত হয়ে হয়ে লম্বা হতে থাকে। এটা হাইড্রা টিউবা গঠন হয়, টিউব মানে লম্বা, হাইড্রা টিউবা গঠন হয়। এবং এই হাইড্রা টিউবা গঠন দেখো, এখানে আমরা মোটামুটি আমরা পড়ে ফেলছি, আমরা 2টা মিনিট এটা দেখে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এখানে দেখো এই যে মেডুসা, এখানে আমরা কিন্তু দুইটা দেখাইনি মেডুসা।
মেডুসা, আমরা এক ধরনেরই দেখিয়েছি, দেখেছো? তো এইখানে ধরো ওভামটা হলো আরেকটা মেডুসা থেকে স্পার্ম এসে ওকে নিষিক্ত করবে। এই ওর ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে মুখ দিয়ে ঢুকে সেটা কোথায় স্পার্মের মধ্যে এন্টেরনে চলে যাবে, ওতে মাঝখানে যে গহ্বর, স্টোমাকের পরে এন্টেরনে চলে যাবে, ওখানে গিয়ে সে কি করবে, ওভামটাকে নিষিক্ত করবে, জাইগোট তৈরি হবে, প্লানুলা তৈরি হবে, এতে কোনো কিছুর সাথে অ্যাটাচ হয়ে গেছে, পলিপ দশা, হাইড্রয়েড দশা, তারপরে এখানে স্ট্রোবিলা তৈরি করবে, স্ট্রোবিলাইজেশন। স্ট্রোবিলাইজেশন, এটা সম্পর্কে অনেক কিছু পড়ার আছে আমাদের। এখান থেকে তোমার অযৌন পদ্ধতিতে, ওখানে আমরা দেখেছি ওভেলিয়াতে অযৌন পদ্ধতিতে তোমার বা বাডিং পদ্ধতিতে তোমার কি হয়, মুখোদগমের মাধ্যমে যে মেডুসা তৈরি হয়, এখানেও কিন্তু একই রকম, যে বাডিং পদ্ধতির মাধ্যমেই এই যে পিরিচের মতো ইফাইরা লার্ভা তৈরি হয়, ইফাইরা লার্ভা তৈরি হয়ে সেটা পরবর্তীতে তোমার মানে সে যখন আরো হয়ে কি বলে এটাকে টেন্টাকেল তৈরি হতে পারে, তার মাঝে অনেক, তারপরে বাহু তৈরি হয়। তো এটাকে তখন আমরা কি বলছি, আস্তে আস্তে তোমার মেডুসার মতো দেখো আকৃতি সে লাভ করছে। এই যে আমরা অরেলিয়া করছি, অরেলিয়ার খুব সাধারণ একটা নাম আছে, সেটা হচ্ছে জেলিফিশ। তার শরীরটা একদম জেলির মতো, যে জেলি দিয়ে, লাল রঙের জেলি দিয়ে আমরা রুটি খাই, সেই রকম আর কি। এই ইয়ের জন্য, রঙের মিলের কারণে এটাকে জেলিফিশ, থকথকে, এই কারণে এটাকে জেলিফিশ নামকরণ করা হয়েছে। ডিফাইনেড মাউথ ইজ ফর্মড এট দ্য ডিস্টাল এন্ড, বলা হয়েছে যে যেই প্রান্ত দিয়ে ব্লাস্টোপোরের বিপরীত প্রান্ত দিয়ে সে কোনো কিছুর সাথে লেগে যায়, এবং পরবর্তীতে যেটা দিয়ে সে সেকেন্ডারি বা লেগে থাকে, সেটা থেকে দূরবর্তী প্রান্ত অর্থাৎ অপোজিটে তার একটা কি তৈরি হয়, মাউথ তৈরি হয়। On the opposite side of the mouth, two tentacles are formed by out pushing, other appears at right angles of the first pair. বলা হয়েছে এখানে দুইটা তোমার টেন্টাকেল তৈরি হয়, তারপরে তোমার আস্তে আস্তে এদের সংখ্যা বাড়তে থাকে, 8 টেন্টাকেল তৈরি হয়, এবং এই by this time the proximal end narrows down to a staple like structure. বলা হয়েছে তখন যখন টেন্টাকেল তৈরি হতে থাকে, তখন দেখা যায় যে কিছুটা এদিক দিয়ে এসে কিছুটা ন্যারো হয়ে যায়, বৃন্তের আকারে হয়ে যায়, স্টলন বৃন্তের আকারে হয়ে যায়, এবং সেটা আমরা ওই একটু আগে আমরা কিন্তু দেখে আসছি। এটা দেখি আমরা এবার, এই দেখো বৃন্তের আকারে হয়ে গেছে না, স্ট্রোবিলা যখন গঠিত হচ্ছে এটা বৃন্তের আকারে হয়ে যাচ্ছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবং এখানে তোমার ইন্টার রেডিয়াল পজিশন, অর্থাৎ ওর যে আমরা বলি যে বৃত্তাকার নালী আর হচ্ছে রেডিয়ালি, ওরিও আমরা জানি যে ওরিও যে কোনো ভাবে কোনো কিছুকে যখন ভাগ করা যায়, অনেকগুলো অখণ্ডেই ভাগ করা যায়, তখন সেটাকে আমরা বলছি ওরিও। তো এই ওরিও নালীগুলি কি হয়, the endoderm of the gastric cavity is folded into 4 longitudinal ridges, the gastric ridges or tenules. তো এখানে একটা বিষয় আছে, যেটা হচ্ছে তোমাদের একটু বোঝার বিষয় আছে, যে আমরা বললাম যে এখানে তোমার স্টলন হয়ে কি হলো, স্টলন হয়ে সে একটু লম্বা হইতে থাকলো, স্ট্রোবিলার মতো লম্বা হইতে থাকলো, এবং এই লম্বা যে হইতে থাকলো সেখানে আমরা বললাম যে এই যে স্ট্রোবিলা যে লম্বা হইলো আকৃতির, হাইড্রোটিউবা হইলো, এই হাইড্রোটিউবার একটা আলাদা নাম আছে যে ফাইসেস্টোমা, সাইফিস্টোমা। হাইড্রোটিউবা যে লম্বা যে হইলো, সেই লম্বা অংশকে বলা হচ্ছে কি সাইফিস্টোমা। এই স্টোমা একটা বৃন্ত দিয়ে বলা হয়েছে অবধারকের সাথে লাগানো থাকবে, এবং এদের মাঝখানে যে অ্যান্টেরিক গহ্বরটা রয়ে যায়, সেই অ্যান্টেরিক গহ্বরের চারদিকে তোমার যে একটোডাম এন্ডোডাম তো তখন রয়ে গেছে, এগুলো আসলে ছোট ছোট অভিক্ষেপ আকারে তৈরি হতে থাকে, যে অ্যান্টেরিক গহ্বরে অভিক্ষেপ তৈরি হয় লম্বা লম্বা আঙ্গুলের মতো, এটাকে বলা হচ্ছে টিনিউল। অভিক্ষেপটাকে বলা হচ্ছে টিনিউল, যেটা আমরা এই যে এখানে লাল কালিতে উল্লেখ করেছি, অভিক্ষেপটাকে বলা হচ্ছে কি টিনিউল। তাহলে টিনিউলটা হচ্ছে অভিক্ষেপ, এবং যেটা অ্যান্টেরিক গহ্বরের চারপাশে তৈরি হয়ে যায়। দ্য মাউথ অ্যাজিউমস এ স্কয়ার শেপ, যেটা আমরা বললাম যে চতুষ্কোণাকার তৈরি হয়, এবং শর্ট মেনোব্রিয়াম। এখানে আমরা ওভেলিয়াতে যখন দেখেছি মেনোব্রিয়ামটা বেশ বড় ছিল, কিন্তু অরেলিয়াতে গিয়ে মেনোব্রিয়ামটা আমরা ততটা ভালো করে দেখি না। The ectoderm of the region between the mouth and the circlet of tentacles becomes invaginate in 4 interradial
to form 4 septal funnels or infundibula. The infundibula টা কি? infundibula এই টার্মটা তোমরা একটু বুঝে নাও। এখানে বলা হয়েছে যে মুখ এবং কর্চিকার মাঝে যে এন্ডোডার্ম থাকে, সেই এন্ডোডার্ম গহ্বরটি কি হয়, এন্ডোডার্মে যে গহ্বর থাকে, এন্ডোডার্ম ভেতরের দিকে ঢুকে যায়। ভেতরের দিকে ঢুকে গেলে সেখানে তোমার সেপ্টাল ফানেল তৈরি হয়, লম্বা লম্বা ফানেলের মতো তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। তাহলে আমরা কি বললাম, যে মুখ এবং কর্চিকার মাঝে যে এন্ডোডার্ম থাকে সেটা কি হয়, সেটা ভাঁজ হয়ে ঢুকে যেতে থাকে, সেটাকে সেপ্টাল ফানেল বা সেপ্টাম মানে হচ্ছে পর্দা, সেপ্টাল ফানেল ঢুকে যেতে থাকে, সেপ্টাল ফানেল বা ইনফান্ডিবুলা বলছে। এর মধ্যে পৌষ্টিক গহ্বরটি বিভক্ত হয়ে আন্তরিক খাস তৈরি করে। পৌষ্টিক গহ্বরটি বিভক্ত হয়ে আন্তরিক খাস তৈরি করে, এবং এই আন্তরিক যে খাস তৈরি হয় সেই কয়েক মাস 5 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত বলা হয়েছে যে এই যে স্ট্রোবিলা 5 মিলিমিটার উচ্চতা পর্যন্ত এই স্ট্রোবিলাটা বড় হয়। এবং একসময় দেখা যায় যে এই যে এই তোমার এই থেকে বার্ডিং প্রক্রিয়ায় বলা হয়েছে যে কি তৈরি হয়, ইফাইরা লার্ভা তৈরি হয়। তো এখানে দেখো হাইড্রাটিউবা ফেডস এন্ড বলছে হাইড্রাটিউবা যেহেতু কর্ষিকা আছে, যাদের কর্ষিকা আছে তারাই কিন্তু খাবার গ্রহণ করে, এন্ড প্রডিউসেস নিউ হাইড্রাটিউব দেখো বাই বার্ডিং ফ্রম ইটস স্টলন। স্টলন থেকে বার্ডিং প্রক্রিয়ায় যখন খাবার দাবার বেশি থাকে থ্রু আউট দ্য সামার, তখন সে এই কাজটা করে, নতুন হাইড্রাটিউবা গঠিত হয়, এবং দ্য বার্ডস মে সেপারেট ফর্ম দ্য মাদার। বলছে যে বার্ড আকারে যে তৈরি হয় ইফাইরা লার্ভা, সেটা সেপারেট হয়ে যায় হাইড্রাটিউবা বার্ডিং কেজেস ইন দ্য এন্ড অফ দ্য সামার। আচ্ছা, বলা হয়েছে সামারের শেষের দিকে এটা হয়, এবং বিশেষ করে শরৎকালে এই ইফাইরা লার্ভাটা গঠন হয়। কিন্তু যখন নিম্ন তাপমাত্রা এবং খাদ্যে প্রচুর খাদ্য থাকে তখন আসলে এই স্ট্রবিলাইজেশন প্রক্রিয়াটা হয়। দেখো আস্তে আস্তে কিভাবে তৈরি হচ্ছে সেই ফিগারটা তোমাদের দেখিয়ে দিয়েছি, যে এই যে আস্তে আস্তে তৈরি হচ্ছে, যত এখান থেকে তৈরি হতে থাকবে এই উপরের দিকে সে যেতে থাকবে, রেগুলার থেকে এই দেখো ভাগ ভাগ হয়ে, দেখছো ভাগ ভাগ হয়ে এখানে ইফাইরা লার্ভা গঠিত হতে থাকবে। এটাও আবার উপরের দিকে চলে যাবে, আবার এই পরেরটা থেকে ইফাইরা লার্ভা গঠিত হবে। তো এখানে তোমাদের যেটা আছে দেখো, হাইড্রা টিউবা স্টেজ পারসিস্ট অফ এ লং পিরিয়ড। হাইড্রা টিউবাটা অনেকদিন পর্যন্ত থাকতে পারে এন্ড আন্ডারগোস স্ট্রবিলাইজেশন। নেক্সট ইয়ারও তার স্ট্রবিলাইজেশনে যেতে পারে, এটা তাদের ইচ্ছা। কখনো কখনো ইফাইরা লার্ভা তৈরি করে, কিন্তু খাদ্যের প্রাচুর্য না থাকলে সে এটা আর করে না। এবং শরৎকালের পরে মূলত আসলে শীতকালে এসে যায়, তখন খাবারের কিছুটাই থাকে, তখন তারা আসলে এই প্রক্রিয়া অংশ নেয় না। This stage of a Scyphozoan polyp is known as দেখো Phasistoma larva, এটা আমরা আগে বলেছি, and 1.25 cm in কি length, 1.25 cm in length। তো এখানে তোমার যে কতটুকু হয়, 1.25 সেন্টিমিটার হয় তোমার এই ফেসিস্টোমা। সেভারেল ট্রান্সভার্স কনস্ট্রাক্টেড, ওই যে অনুপ্রস্থ ভাগে একটু আগে দেখিয়েছি ফিগারটা তোমাদেরকে, যে স্ট্রবিলাইজেশনে অনুপ্রস্থ ভাগে দেখো, অনুপ্রস্থ ভাগে ভাগ হচ্ছে, লম্বায় না, এই অনুপ্রস্থ ভাগে ভাগ হচ্ছে, অনুপ্রস্থ ভাগে ভাগ হতে থাকে, এবং কতগুলা ডিস্কের মতো তৈরি হয়। তো সেগুলাই পরবর্তীতে কি হয়, সেখানে তোমার বাহু তৈরি হতে পারে, টেন্টাকল তৈরি হতে পারে, তারপরে সেটা ইফাইরা লার্ভা হিসেবে চলে আসে। তো the edge of each disc is provided into two দেখো 8 notches. As the condition persists, the stomach becomes closed of the lower surface of each disc. এটার যে আপার সারফেস লোয়ার সারফেস তৈরি হয়ে যায়, এবং সেখানে তোমার 8টা বাহুযুক্ত ইফাইরা লার্ভা বের হয়ে আসে। 8টা বাহুযুক্ত ইফাইরা লার্ভা মুক্ত হয়ে মেনুব্রিয়াম সহ সেটা চলে আসে। মেনুব্রিয়াম সহ কেন, তার খাবার দাবার খাওয়া দরকার। Finally, the disc-like bodies separated from the another. তারপরে এই যে একসাথে যে যুক্ত হয়ে আছে, এগুলো আস্তে আস্তে একটুখানি বাড়ি খেলেই, পানির বাড়ি খেলেই সেটা আস্তে আস্তে আলাদা হয়ে যায়, এবং turn upside down, known as ephyra larva. Each ephyra carries with in a part of the stomach which the gastric rings.
তো গ্যাস্ট্রিক রিজ এখানে দেখা যাচ্ছে, the mouth becomes elevated on the manubrium, tentacular cyst appears at the notches তো এখানে বলছে যে ওদের যে আর্ম, আমরা যদি জেলিফিশের গঠনটা দেখি, এখানে 4টা বাহু আমরা জেলিফিশের দেখি, এবং এখানে আর কি আছে, ইফাইরা লার্ভাতে তো জেলিফিশের মতো পরিণত দশার মতো অত কিছু থাকবে না। কি কি থাকতে পারে? মেনুব্রিয়াম থাকতে পারে, সে খাবার দাবার খাবে, টেন্টাকুলার সিস্ট তার যে সংবেদী অঙ্গ সেটা থাকতে পারে টেন্টাকেলের কাছে, গ্যাস্ট্রিক ফিলামেন্ট থাকতে পারে, গ্যাস্ট্রিক রিজ থাকতে পারে, হ্যাঁ এগুলা আর্ম থাকতে পারে, এগুলা তার মধ্যে থাকবে। এবং আমরা বলেছি যে অ্যাড্রেডিয়াল পারেডিয়াল যে বাহুগুলি আছে সেটা মোটামুটি তৈরি হওয়া শুরু হবে। এখানে তোমাদের এই যে মেডুসা এই যে এটা হচ্ছে জেলিফিশ, তাই না? এটা হচ্ছে আউটার, ভেতরেটা হচ্ছে কি আউটার সারফেস, ভেতরেটা হচ্ছে কি বা এক্স, আর কি সাব, ভেতরেটা হচ্ছে সাব। এই যে বাহুগুলো দেখা যাচ্ছে, এখানে গোনাড দেখা যাচ্ছে, তাই না? স্টমাকের অংশ দেখা যাচ্ছে, এই যেগুলো হচ্ছে গোনাড, 1 2 3 4 গোনাড। এখানে যে এইগুলা ক্যানাল গুলা দেখা যাচ্ছে, কোনোটা রেডিয়াল, কোনোটা পাররেডিয়াল, কোনোটা ইন্টাররেডিয়াল। এখন কোনটা কি দেখো, এই ফিগারটা আঁকতে গিয়ে তোমাদের কিছু সমস্যা হয়ে যায়। কিরকম হয়, এখানে ওদের যে বলেছি যে ওভেলিয়ার যে মাউথ থাকে মেনুব্রিয়াম থেকে, সেটা কিছুটা বড়, এবং তার মেনুব্রিয়ামের প্রান্তে চতুষ্কোণাকার কি থাকে, মুখছিদ্র থাকে, ঠিক আছে? তো এই গালে মেনুব্রিয়াম মুখছিদ্র থাকে। এই মুখছিদ্রটা দেখো, এখানে কিন্তু অত বড় মেনুব্রিয়াম বা গালেট এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে ওর যে স্টমাক, সব রেডি ক্যানাল গুলা এসে মাঝখানে মিলিত হয়ে যে স্টমাক বা এন্টেরন গহ্বর এখানে তৈরি হয়, তার চারদিকে কিন্তু দেখো 4টা অশ্বক্ষুরাকৃতির, মানে ঘোড়ার পায়ের মতো, খুরের মতো 4টা কি থাকে, গোনাড থাকে, এবং এগুলা বেশ উজ্জ্বল। জেলিফিশ যখন মুভ করে তখন জেলিফিশকে প্রথমে যেটা দিয়ে করা যায়, চেনা যায়, সেটা হচ্ছে উজ্জ্বল গোনাডগুলি দিয়ে। তো এখানে তোমাদের আঁকতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। প্রথমে তোমরা এই যে 4টা বাহু আঁকবা, তারপরে গোনাড আঁকবা, আঁকার পরে দেখো এই যে গোনাড আছে, এই গোনাডের মাঝখান থেকে দেখো একটা করে বাহু তুলে দিবা, হ্যাঁ এটা শাখা প্রশাখা আঁকবা। আর এই যে এই একটা করে বাহু তুলে দিয়ে, হ্যাঁ এই যে এখান থেকে একটা আঁকবা, আবার এখান থেকে একটা আঁকবা, দেখো সহজ হয়ে গেছে। আগে তুমি একটা শেষ করো, এই যে এই মাঝখান থেকে একটা তুলে দিবা, সেটা শাখা প্রশাখায় ইন্টারনাল ক্যানালে বিভক্ত, ঠিক আছে? আর এই যে দুই পাশে যে দুটো একা একা থাকে, এটা হচ্ছে অ্যাড্রেডিয়াল, আর ভেতরের এটা হচ্ছে পাররেডিয়াল, ঠিক আছে? আর যেগুলো বাহু শাখান্বিত হয়ে গেছে এগুলো হচ্ছে ইন্টাররেডিয়াল। ওকে, তোমরা একটা শেষ করে একটা শেষ করলেই তোমরা পরের গুলা ইজিলি বলতে পারবা। The swimming ephyra goes rapidly. Notches are filled up and the umbrella becomes rounded. বলা হয়েছে যে ইফাইরা লার্ভাটা, সেটার গঠনটা আমরা যদি একটু পড়ি। ইফাইরা লার্ভা তোমার এমনি তো 4 মার্কসের জন্য আসতে পারে, সেটা ফিগারটা তোমরা সুন্দর করে দিবা ইফাইরা লার্ভার। এবং ইফাইরা লার্ভা বলা হয়েছে যে গভীর খাদযুক্ত 4টা কি থাকে, দ্বিখণ্ডিত বাহুতে বিভক্ত। এই যে বাহুটা এসে, এই যে বাহুটা মাঝখান দিয়ে এসে এটা প্রান্তটা 2 ভাগ হয়ে যায়, প্রান্তটা 2 ভাগ হয়ে যায়, 8টা থাকে। এবং ফাইসোস্টোমা আমরা বলেছিলাম এটার খাদ্য পাকস্থলীর কিছুটা অংশ সে কি করে, বহন করে। এবং এই এক্স আমব্রেলার যে তল সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু সাব আমব্রেলার দিকে সে উন্মুক্ত থাকে। এক্স আমব্রেলার তল বন্ধ হয়ে যায়, কিন্তু সাব আমব্রেলার দিকে সে উন্মুক্ত থাকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এর কিনারা বৃদ্ধি পেয়ে মেনুব্রিয়াম যে থাকে বলেছি আমরা, মেনুব্রিয়াম দ্বারা পরিবৃত হয়, এবং কিনারাটা বেড়ে এসে মেনুব্রিয়ামের সাথে মিশে যায়, এবং অ্যান্টেরিক যে গহ্বর, মাঝখানের যে গহ্বর, সেটা প্রশস্ত ওরিয়নালি হিসেবে গঠিত হয়। এবং 8টা ওরিয়নালি রেডিয়াল ক্যানাল আমরা এখানে দেখতে পাই। এই 8টা ওরিয়নালি হিসেবে বাহুতে এরা এসে ঢুকে যায়। তা 8টা বাহু আর 8টা ওরিয়নালি এখানে দেখা যাচ্ছে। এবং 8টা ওরিয়নালিতে কি থাকে, টেন্টাকুলার সিস্টের কথা আমরা আগে পড়েছি, হ্যাঁ এই টেন্টাকুলার সিস্ট এখানে আমরা দেখতে পাই। এবং ইফাইরা লার্ভা বৃদ্ধির সাথে সাথে কি হয়, খাঁজগুলি ভরাট হয়ে যায়, এবং তখন সেটা চাকতির আকারে খোলা ছাতার মতো এই ফর্মে চলে আসে। এবং 4টি মৌখিক বাহু এবং অসংখ্য প্রান্তীয় কোর্সিকা এখানে আত্মপ্রকাশ করে। তো প্রান্তীয় কোর্সিকা এখানে আত্মপ্রকাশ করে। আমরা বলেছি যে শরৎকালে এবং শীতকালে যখন স্ট্রবিলাইজেশন করে, তারপরে সে আর স্ট্রবিলাইজেশনে কি করে না, অংশ নেয় না, সে ওভাবেই থেকে যেতে পারে। অথবা তার যখন প্রচুর খাবার দাবার সে পায়, ওই পরিবেশে সে আসতে পারে, তখন আবার
ইফাইরাল লার্ভা গঠন করে। কারণ ইফাইরাল লার্ভার অবশ্যই খাবার দরকার, মেনোব্রিয়াম আছে, মুখ আছে, তো বোঝাই যাচ্ছে অবশ্যই খাবার দরকার। এবং এই ফেসিস্টোমার যে বললাম যে শীতকালের পরে সে আর অনুপ্রস্থ বিভাজন করে না, সে ওইভাবেই থাকে। তাহলে এখান থেকে কিভাবে অরেলিয়া লার্ভাটা তৈরি হয়? পুরো ফাইসিস্টোমা, এই যে এই লম্বা যে তোমার স্ট্রবিলাটা, হ্যাঁ, সেটাই পরবর্তীতে মেডুসা আকারে চলে আসে, সেটা আর অনুপ্রস্থ ভাগ হয় না। ওকে, তো এখানে আমরা অল্টারনেশন অফ জেনারেশন তো দেখতে পাই না, কারণ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেডুসা এখানে যৌন দ্বিরূপতা নাই। তোমাদের আগেই বলেছি মেল এবং ফিমেল আলাদা না, একসাথেই থাকে শুক্রাশয় এবং ডিম্বাশয়। তো এখানে যৌন দ্বিরূপতা দেখা যায় না, কিন্তু ওবেলিয়াতে যৌন দ্বিরূপতা দেখা যাচ্ছে। এখানে মৌখিক বাহু আছে কিন্তু ওবেলিয়াতে নাই। এই পার্থক্যগুলো তোমরা পড়ে ফেলবা, অরেলিয়া এবং ওবেলিয়ার মধ্যে পার্থক্য, অরেলিয়ার পলিপ মেডুসার পার্থক্য, অরেলিয়ার মেডুসার মাঝে পার্থক্য, অনেক পার্থক্য আছে। হ্যাঁ, অরেলিয়ার মেডুসাতে যেটা সেটা হচ্ছে বাহু পার্থক্য, তারপরে ওদের জ্যাড্রেডিয়াল, পার্ডেডিয়াল, ইন্টাররেডিয়াল অনেক বাহু থাকে, ক্যানাল থাকে, হ্যাঁ, সেটা ওদের নাই। এদের মেনোব্রিয়ামের পার্থক্য আছে, ওদের মেনোব্রিয়ামটা বেশ সুগঠিত, বড় লম্বা গালের থাকে। ওবেলিয়ার কিন্তু, অরেলিয়াতে কিন্তু আমরা সেই অবস্থা দেখতে পাচ্ছি না। তো এখানে তোমাদের আরো পার্থক্য আছে, যে যদি মেডুসার পার্থক্যে যাও, ওদের ইফাইরাল লার্ভা থেকে কিন্তু মেডুসা, অরেলিয়াতে কিন্তু আসলে পুরীর মাধ্যমে তৈরি হয়, কিন্তু স্পেশাল কোন লার্ভা এখানে আমরা এত সুসংগঠিত কোন লার্ভা আমরা দেখতে পাই না। ওইখানে তোমার ইয়া থেকে, গোনার থেকে দেখা যায় যে বাডিং প্রক্রিয়ায় সরাসরি মেডুসা তৈরি হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু একটা স্টেজ আছে, সেটা হচ্ছে ইফাইরাল লার্ভা। এরকম 7-8টা পার্থক্য তোমরা 4 মার্কসের জন্য দিলে এনাফ। তো পলিপ মেডুসার পার্থক্য পড়বা, বলেছি অরেলিয়া এবং ওবেলিয়ার মাঝে পার্থক্য, জীবনচক্রের মাঝে পার্থক্য আছে, সেটা একটু পড়বা। তোমরা এই দুইটা পড়লে পরে, একটু বুঝে পড়লে পরে তোমাদের আসলে মুখস্থর কোনো দরকার নেই। হ্যাঁ, প্রাণীবিদ্যা এমন একটা সাবজেক্ট, তোমার আশেপাশেই সব আছে, তুমি নিজেও এর অন্তর্ভুক্ত। তো এখানে আসলে মুখস্থ বিদ্যার কোনো দরকার নাই, তুমি জাস্ট একটু ফিগারটা খেয়াল করবা, একবার মনোযোগ দিয়ে আঁকবা, আর একটু ধরে পড়ে নিবা, দেখবা যে অটোমেটিক্যালি টার্ম তোমার কাছে চলে আসছে। খুবই আকর্ষণীয় একটা সাবজেক্ট, অতএব এটা ওইভাবেই তোমরা পড়বা, পড়া হিসেবে না, একটা মজার বিষয় হিসেবেই পড়বা। তো the life history of Aurelia may better be described as a metamorphosis. এখন এই যে metamorphosis যে আমরা বললাম, যে ওবেলিয়া এবং অরেলিয়াতেও মেটামরফোসিস দেখা যায়। মেটা হচ্ছে পরে, আফটার, মরফোসিস হচ্ছে রূপ বা উৎপত্তি এখানে। তো এখানে মেটামরফোসিস কিভাবে দেখা যাচ্ছে, যেটা আমরা ওবেলিয়ার ক্ষেত্রে বলেছি, অরেলিয়াটা কি অবস্থা, যে যৌন এবং অযৌন, যৌন কোনটা অযৌন কোনটা, এখানে তোমাদের এক ধরনেরই আমরা দেখি, যে অযৌন দশা যেটা, সেটা হচ্ছে স্ট্রবিলা, যেখানে বাডিং প্রক্রিয়ার মাধ্যমে ইফাইরা তৈরি হচ্ছে। যৌন দশা যেটা, সেটা আমরা মেডুসার যে দেখি, জেলিফিশটাকে যে পর্যায়ে আমরা দেখি আর কি সবসময়, সেটা হচ্ছে তোমার কি যৌন দশা। তো এখানে যৌন এবং অযৌন উভয় দশাই কিন্তু টয়েজের, এখানে কোনোটাই এক না। তো সেখানে সেজন্য প্রতিনিধিত্বকারী দুইটা দশাই হচ্ছে টয়েজেন, আর এটাকে আমরা মেটামরফোসিস বলছি। ওকে, তো এখানে তোমাদের যেটা কথা, যে প্রত্যেকটা কোশ্চেনের পরে আমি বলেছি রেফারেন্স দাও, রেফারেন্স লেখার নিয়ম কানুন বলেছি আগে, তারপর আবারও বলছি যে বিজ্ঞানীর নাম হচ্ছে R.L. কোটপাল, তো আমরা পেছনের নাম আগে দিব, আগের নাম পরে দিব, কোটপাল R.L, তারপরে স্বর্ণের নাম দিবে, আর যদি 2 জন থাকে বিজ্ঞানী, 3 জন থাকে এন্ড দিয়ে তাদেরকে যুক্ত করা বা একই পদ্ধতিতে। হ্যাঁ, মডার্ন টেক্সট বুক অফ জিওলজি ইনভার্টিব্রেটস, এটা হচ্ছে বইয়ের নাম, এবং নিচে আন্ডারলাইন করতে হবে। যদি কোনো অ্যাডিশন থাকে সেটা লিখবা, এখানে আছে কোটপাল বইতে 7th রিভাইজড এন্ড এনলার্জড এডিশন। আর 1998 দিয়েছি, এটা হচ্ছে আমি যে বই থেকে আমি এটা নিয়েছি, সেটা আসলে এই বইটা রচিত হয়েছে বা বইটা করা হয়েছে, লেখা হয়েছে অনেক আগে। তো রাষ্ট্রগী পাবলিকেশন, শুভাজি রোড, মিরুত, ইন্ডিয়া। আর এখানে পেজ নম্বর দেওয়া লাগবে তোমাদের। আর টিএস ভার্মা এবং জর্ডানের বই তো একই অবস্থা, এখানে আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি। তো তোমাদের জানি না কতটুকু আমি পড়াতে পেরেছি, চেষ্টা করেছি, যদিও 2বারে দেখা গেছে যে ইয়ে থেকে কোশ্চেন আসছে, তারপর আমি একটু পড়িয়েছি। মেটাজেনেসিসটা মনে হইলো যেন পড়ানো দরকার, তোমাদের একটু ক্লিয়ার করা দরকার। মেটাজেনেসিস অনেকে বোঝে না, মুখস্থ করে চলে যায়।
তো তোমরা ক্লিয়ার তো হইছো মেটাজেনেসিস, অল্টারনেশন অফ জেনারেশন এবং মেটাজেনেসিস দুইটা ভিন্ন আলাদা জিনিস। হ্যাঁ, তো ভিন্ন, একদমই ভিন্ন। তো যৌনক্রমে আমরা দেখি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, যৌন এবং অযৌন দশা পরপর পর্যায়ক্রমিক একটার পর একটা আসে। একটা যদি অফ হয়ে যায় সেটার জীবনচক্র কি চলবে না, এবং প্রাণী হোক উদ্ভিদ হোক সেটাকে আমরা পাচ্ছি না, থেমে যাবে। কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার মেটাজেনেসিসে যৌন এবং অযৌন উভয় দশাই হচ্ছে ট্রয়েজেট। যৌন এবং অযৌন উভয় দশাই হচ্ছে ট্রয়েজেট। তো এটাই হচ্ছে তোমার মেটামরফোসিস। ওভেলি এবং অরেলিয়াতে উভয় ক্ষেত্রে আমরা মেটামরফোসিস দেখতে পাই, এবং মেটামরফোসিস আসলে সংজ্ঞাটা আগে দিবা, জীবন চক্রটা আলোচনা করবা, শেষে তোমরা কয়েকটা লাইন এভাবে সুন্দর করে তোমরা মন্তব্য করে দিবা, হ্যাঁ, যে কেন বলা হচ্ছে। তো কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের প্রতি যারা আমার সাথে, আমার প্রাণীবিদ্যার স্টুডেন্ট আমার সাথে জয়েন হয়েছে এই সকালবেলা ঘুম থেকে উঠে আমার ক্লাসকে প্রাণবন্ত করেছো। অনেক ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি, তারা আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে এই মহান কাজ করার দায়িত্ব দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আমার জন্য দোয়া করবো, আমিও দোয়া করছি ইনশাল্লাহ সবাই সুস্থ থাক, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। আর মোট 15টা ক্লাস নিব বলেছি, আজকে 4 নম্বর ক্লাস নিলাম। আবার 2-1 দিনের মধ্যে আবার তোমাদের লিংক দেওয়া হবে, আবার তোমরা ওভাবে ঢুকে যাবা। ওকে, ঢুকে গিয়ে আমার সাথে জয়েন হবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।